সার্জিও গোরের ঢাকা মিশন নিয়ে নানান ধরনের অঙ্ক কষা হচ্ছে। মজার ব্যাপারটি হচ্ছে, যখন এই সার্জিও গোর এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ হলো, তারপরে খলিলুর রহমান যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, অন্য সময় তিনি বেশ হাসি খুশি থাকেন, খুব প্রাণবন্ত থাকেন, কিন্তু এবার দেখা গেল তার মুখ খুবই গোমড়া, অন্ধকার, যেন কালো মেঘে ঢাকা। কিন্তু কেন এমন অবস্থা, কি আছে ভিতরে? সার্জিও গরের ভিজিটে যা যা আসলে আমরা আশা করিনি তার অনেক কিছু ঘটেছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। আমার কাছে সবচেয়ে অবাক লেগেছে ওই খবরটা যে সার্জিও গর নাকি গতদিন ডিনার বাতিল করেছে এই খলিল সাহেবের সাথে। এটা কি সত্য কথা? হ্যাঁ, সত্যি, এটা সত্যি হয়নি, ডিনার হয়নি। তৌফিক ভাই, বলি কি, যুদ্ধ লাগিয়ে দেয় ডিপ্লোম্যাটরা বা এই উচ্চ পর্যায়ের মিটিং এ, কিন্তু এই ধরনের আপনার যদি দাওয়াত থাকে, আগে থেকে ব্যবস্থা করা থাকে, এই নৈশভোজ, ডিনার বা ফরমাল যদি আপনার লাঞ্চ থাকে, এগুলা কিন্তু কেউ বাতিল করে না। যদি এই খবরটা সত্য হয়, আমি বারবার এই জন্য বলছি যে একেবারে অবিশ্বাস্য, যদি সত্য হয় আসলে বোঝাই যাচ্ছে যে সার্জিও গর কতটা বিরক্ত হয়েছেন এই খলিল সাহেবের মিটিং এ। এর অন্য কি ব্যাখ্যা আছে আমি জানি না, ব্যাখ্যা এটাই। এবং আমি একজন 25 বছরের প্র্যাকটিসিং ডিপ্লোম্যাট হিসাবে বলছি, আপনার যুদ্ধ লেগে যায় তবুও কিন্তু এতটুকু, বিশেষ করে পশ্চিমারা এগুলা বাতিল করে না। গরিব দেশগুলাতে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এখানে আমাদের মানুষের ইমোশন একটু বেশি থাকে। আপনার ডিপ্লোমেসিতে যে যত দরিদ্র তার ইমোশন, মানে এই ধরনের, এটা একেবারে সিলি একটা ব্যাপার। আপনার খাবার দাবার নিয়েও যখন ইমোশন প্রকাশ করা হয়, তো সেই ক্ষেত্রে এটা আসলে খুবই সিগনিফিক্যান্ট। আর যদি এরকম হয় যে বাতিলের কোনো জেনুইন কারণ আছে, সেটা তাদের জানিয়ে দেওয়া উচিত, আদারওয়াইজ তো এটার আর আসলে কোনো ব্যাখ্যা নাই। তারপর দেখুন, বাতিলটা আমরা যতদূর জানতে পেরেছি, বাতিলটা মূলত সার্জিও গোরের দিক থেকেই বাতিল করা হয়েছে। তিনি বাতিল করেছেন আর কি ওই কর্মসূচিটুকু। হোস্ট তো কখনোই বাতিল করবে না। যদি বাতিল হয়ে থাকে, আপনাকে ধরে নিতে হবে এটা অতিথির পক্ষ থেকে বাতিল করা হয়েছে। আর বাংলাদেশের কি সাহস আছে যে আপনার মানে ডিনার আয়োজন করে? আর খলিল সাহেব তো আমরা জানি আসলে, আমার দেখেন আজকে সারাদিন এগুলো নিয়ে অনেক কথা হয়েছে, আমিও বলেছি, আমি সেগুলার অন টপ অফ দ্যাট আপনার সাথে কিছু শেয়ার করি আর কি। সার্জিও গরের এই যে ভিজিটে আপনি যেটা বললেন, খলিল সাহেব যে কালকে আমরা যেটা দেখলাম, উনি যে কি পরিমাণ আপনার উত্তেজিত এবং কোনোভাবেই তিনি সামলাতে পারছেন না নিজেকে, এবং তার পাশে দাঁড়িয়ে, আপনি দেখেছেন কিনা, আপনি তো নিশ্চিতভাবে দেখেছেন, আমি প্রশ্নটা করাই অবান্তর, পাশে দাঁড়িয়ে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অত্যন্ত আপনার, আমি কি বলবো যে আপনার, আমি তো আপনার শোতে আর মানে আসলে এগুলো তার মন্দ ভাষা ব্যবহার করতে চাই না, একেবারে বোকার মতো, শিশুর মতো আপনার মাঝে মাঝে হেসে উঠছে। মানে এগুলো হলো আপনি যখন বিব্রত থাকেন, আপনি যখন আসলে আপনার কোনো আসলে যেই চাকরি আপনি করতে গেছেন সেই চাকরিতে যদি আপনার কোনো ট্রেনিং না থাকে, আপনি পাশাপাশি দেখবেন আবার রাষ্ট্রদূত দাঁড়িয়ে আছে, সেও কিন্তু বিরস বদনে দাঁড়িয়ে আছে। রাষ্ট্রদূত হলো বাংলাদেশের রাষ্ট্রদূত আমেরিকাতে, মার্কিন যুক্তরাষ্ট্রে যিনি আছেন, তিনিও দাঁড়িয়ে আছেন। উনি কিন্তু হাসছেন না, বেচারা, তারও মুখ খারাপ, মানে তারও মুড কিন্তু অফ, এবং বোঝাই যাচ্ছে তাকে দেখে তিনি কোনো কথাবার্তাও বলেননি না। তারপরেও তার একটু মানে আপনার অডিয়েন্সের প্রতি একটা শ্রদ্ধাবোধ আছে আর কি। এই ছেলেটা যে হুমায়ুন কবির, বয়স বোধহয় খুব একটা বেশি না, আমাদের সমান তো হবেই না, সে কিন্তু কোন পরিস্থিতি বুঝতে পারে না। আমি তারেক রহমান সাহেবকে খুব আন্তরিকভাবে পরামর্শ দিয়েছিলাম যে আপনাকে আগে ডুবিয়েছিল আপনার 2001 থেকে 6 এক বন্ধু ডুবিয়েছিল, ওই যে টাকা পাচারের মামলায় যিনি হয়েছেন, জি, গিয়াসউদ্দিন আল মামুন। এখন তিনি একাধিক গিয়াসউদ্দিন আল মামুন নিয়োগ দিয়েছেন, তার মধ্যে একটা মামুন আপনি ধরে নিতে পারেন এই হুমায়ুন কবির, আরেকটা তো যথারীতি সেই জাহেদ, যে ভারতে গিয়ে আপনার ঢুকতে পারলো না, কারণ ভারতের বিরুদ্ধে সে এত বিষোদ্গার করেছিল। তারপর আমি আরেকটা দেখি, এই যে আপনার ওই যে একটা চোরাকার বাড়ি ছিল মুসা বিন শমশের, আসলে উন্মাদ। পরে আমরা দেখেছি আসলে লোকটা উন্মাদ, সে বসুন্ধরা থেকে আপনার 1 ডজন বা 1.5 ডজন সিকিউরিটি ওখানে পাওয়া যায়, এগুলোকে ভাড়া করে
এক একটা 2,000 বা 3,000 টাকা দিতে হয়। এটা ভাড়া করে সে দুদকে গিয়েছিল এটা প্রচার করার জন্য যে তার কাছে $32 বিলিয়ন আছে, সেটা দিয়ে সে পদ্মা সেতু গড়ে দিবে। এইরকম একটা উন্মাদের ছেলে ববি হাজ্জাজ। এগুলো হলো তারেক রহমান এখন 3টা গিয়াসউদ্দিন আল মামুন নিয়ে চলছেন কমপক্ষে। আরো বিশ্লেষণ করলে হয়তো আরো বের হবে। গোরের ওইখানে ফিরে আসি, সার্জিও গোরের ওইখানে দেখবেন যে আরো কিছু কিছু আমি আসলে যে জিনিসগুলো খুব কম আলোচিত হচ্ছে সেগুলো নিয়ে একটু নির্দেশ করছি তৌফিক ভাই আপনার এখানে। আরেকটা জিনিস দেখেছেন যে উনি বলেছিলেন যে একটা হিউম্যানিটেরিয়ান করিডোর দেওয়ার জন্য উমেদারি করছিল এই খলিল সাহেব, যেটা আসলে ছিল এই যে আপনার এই যে করিডোর মিয়ানমারকে তো না, যে রাখাইন অঞ্চলের বিদ্রোহীদের দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে। কালকে যখন সাংবাদিকরা ওনাকে জিজ্ঞেস করলো যে এই করিডোর নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, উনি বললেন যে এটা আপনারা গুজব শুনেছেন। দেখেন খলিল সাহেব কতটা উনি আসলে আউট অফ মাইন্ড আর কি। আপনি গুজব বলতে পারেন, ওনার কিন্তু বারবারই কালকে উনি কথা বলার সময় খেয়েই হারিয়ে ফেলছিলেন। উনি ওই যে আমরা বলি না আমতা আমতা করছিলেন, মানে মুখে কথা আটকে যাচ্ছিল বারবারই, চেহারায়ও সেটার প্রভাব পড়েছিল। ধরুন কথা আটকানোটা আমরা ধরলাম যে সাবধানতার সাথে বলছে, নতুন পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন ইত্যাদি অনেক কিছু, কিন্তু আপনার কিছু কিছু জিনিস মাথা তো একটু কাজ করবে যখন কেউ পররাষ্ট্রমন্ত্রী। তার একটা বিষয় ছিল ওই জিনিসটা যে করিডোরটার কথা, করিডোরের ব্যাপারে তো উনি আসলে জিনিসটা প্রকাশ্যে এনেছেন। আমরা তো করিডোর আসলে ইউনূস সরকারের আর কারো মুখ থেকে প্রকাশ্যে শুনি নাই, 3 জনের কাছ থেকে শুনেছি। খলিল সাহেব ওইটার পক্ষে বলছিলেন, তৌহিদ সাহেব বিপক্ষে বলছিলেন, এবং ওয়াকার বিপক্ষে বলছিল। অনেকে আবার ওয়াকারকে হয়তো দেশপ্রেমিক ভাবতে পারে, আসলে ওয়াকার জানে যে তার সৈন্যবাহিনী কারোর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত নয়, শুধু বাংলাদেশের জনগণের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত। সুতরাং কোনো দিকে কোনো যুদ্ধের সম্ভাবনা থাকলে আপনার ওয়াকার বাহিনী এটা করবে না। সুতরাং এখানে দেশপ্রেমের কোনো ইস্যু ছিল না। তৌহিদ সাহেবেরটা ছিল, আমি বলবো যে তৌহিদ সাহেব এজ এ বেটার হিউম্যান বিং, ওনার অস্বীকারটা ছিল আর্মির সাথে অ্যালাইন্ড। তৌহিদ সাহেব নিজেও আর্মির সাথে প্রচুর আপনার খাতির রাখেন, এবং তিনি নিজেও একজন ক্যাডেট কলেজের ছাত্র হিসাবে স্বভাবতই ওনার সাথে আর্মির সাথে প্রচুর সম্পর্ক আছে আর এবং ছিল। কিন্তু আমরা দেখেছি খলিল সাহেব ওটার পক্ষে কথা বলছেন। এখন যদি এই কিছুদিন পরে গতকাল খলিল সাহেব যেটা বললেন যে এটা একটা গুজব শুনেছেন, তাহলে উনি খুব খেলো হয়ে গেলেন না পুরো জাতির সামনে। আপনি যদি পররাষ্ট্রমন্ত্রী হতে চান, আপনি কি নিজেকে এত খেলো করবেন? আরেকটা জিনিস খেয়াল করবেন যে উনি কিন্তু আমাদের খুবই দেখেন, আপনি মোমেন স্যারকে আপনার প্রোগ্রামে আনেন, আমার খুব ভালো লাগে। এই মোমেন স্যার একবার একটা কথা বলেছিলেন যেটা আমি সমর্থন করি না, স্বামী স্ত্রী সম্পর্কের মতো একটা কথা, যেটা শেখ হাসিনা সরকারের জন্য একটা বিব্রতকর পরিস্থিতি হয়েছিল। কিন্তু মোমেন স্যার যখন আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের তখন যে এই জো বাইডেনের যে পররাষ্ট্রমন্ত্রী ছিল, সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন, এই ব্লিংকেনের সাথে আপনারা খেয়াল করেছেন কিনা, উনি আমেরিকাতে গিয়ে একটা বাইল্যাটারাল মিটিং করেছিল। এগুলো সব তখন আসলে বাংলাদেশের শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়ার অংশ হিসাবে সবকিছু হচ্ছে। কিন্তু সেখানে আমরা যখন মোমেন সাহেব এবং ওই ব্লিংকেনকে দেখি, আপনি যদি দুজনের কথাবার্তা শোনেন ইত্যাদি দেখেন, দেখবেন যে ব্লিংকেনকে অনেকটা ডক্টর মোমেনের স্টুডেন্ট মনে হচ্ছে, একটা ছাত্র। মানে মোমেন সাহেবকে আমরা আসলে মিসআন্ডারস্ট্যান্ড করি আর কি, একজন জ্ঞানী মানুষকে ছোটখাটো বিষয়। কিন্তু এই খলিল 2 দিন আগে কিন্তু সতীন এবং স্ত্রী নামে একই রকম একটা নেককারজনক কথা বলেছেন। এইটা নিয়ে কিন্তু একটু কি কোথাও তোলপাড় হয়েছে? হয়নি? আপনার মনে আছে যে জাস্ট তার আগে একই কথাই তো হলো, তাই না? তো কথা হলো কি, বাংলাদেশের এই তারেক রহমান সাহেব আসলে সৌভাগ্যবান। উনি এমন একটা সময় প্রধানমন্ত্রী হলেন, এমন একটা সময় খলিলরা পররাষ্ট্রমন্ত্রী হলো। সেই সময় আসলে আপনার বাংলাদেশের অভ্যন্তরে মিডিয়া বলতে কিছুই নেই। আমরা জানি যে 2024-এর আপনি একজন অত্যন্ত দক্ষ এবং সিনিয়র সাংবাদিক হিসাবে জানেন যে আসলে 2024-এর জঙ্গি উত্থানের পরে মিডিয়া বলতে বাংলাদেশে কিছু নেই। যা আছে সবকিছু কিন্তু জঙ্গি উত্থানের পরে যারা এস্টাবলিশমেন্ট দখল করেছে, রাষ্ট্র দখল করেছে, তাদের তাবেদার হয়ে গেছে। এরা আর কোনো কিছু নিয়ে কিন্তু আগের মতো আপনার করে না। পাশাপাশি তারেক রহমান সাহেব আরেকটা ব্যাপারে খুবই সৌভাগ্যবান। এখন যারা আমরা অনলাইনে সোশ্যাল মাধ্যমে কথা বলি, আমাদের কণ্ঠক্ষীণ হোক, আমাদের দর্শক হোক, আমরা কিন্তু কেউ
তখন আওয়ামী লীগ সরকারের সময় যেসব সাইবার সন্ত্রাসীরা কথায় কথায় গুজব রটনা করতো, সেই আপনি পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ার, আমরা কিন্তু কেউ কিন্তু গুজব রটনা করি না। ফলে আমরা গঠনমূলকভাবে তারেক রহমান সরকারের হয়তো কোনো জিনিস নির্দেশ করলো, আমাদের তরফ থেকেও কিন্তু কোনো আপনার সেই ধরনের গুজব, মিথ্যা প্রপাগান্ডা নাই। এটাও কিন্তু তারেক রহমান সরকারের কিন্তু দেখবেন যে অত্যন্ত সৌভাগ্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ফলে এই যে একটা ফরেন মিনিস্টার একই ধরনের কথা বলে ডক্টর মোমেনের কথাটা সারা পৃথিবীতে আপনার এটা নিয়ে হাসি ঠাট্টা করেছে, আর এই মোমেন সাহেবেরটা বাংলাদেশের মিডিয়া কিন্তু গিলে ফেলেছে। একটা মানুষকে আমি দেখলাম না যে কেউ বলল যে এটা তো ওই রকমই হয়, তাহলে এটা নিয়ে আমরা হাসাহাসি করব না কেন। আবার যদি সার্জিও গোরের ওই জায়গায় ফিরে আসি, সার্জিও গোর নিজে বলেছে যে অনেক পজিটিভ ডেভেলপমেন্ট হয়েছে, ওনার একটা লাইন আছে ওনার নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে, কিন্তু খলিল সাহেবের কথায় বোঝা যাচ্ছে যে কোনো পজিটিভ ডেভেলপমেন্ট নাই, আলোচনা হয়েছে কোনোটা, মানে এখান থেকে আপনি বুঝতে পারেন যে একটা মানুষ উনি কত, মানে ওনার উপর কি পরিমাণ ঝড় গেছে। উনি যখন সেই 1 ঘন্টা ব্যাপী এই গর সাহেবের সাথে বৈঠক, প্রায় 2 ঘন্টার মতো, 2 ঘন্টা বৈঠক করে কিন্তু উনি বলছেন যে কোনো কিছু আলোচনা হয় নাই। সাংবাদিকরা প্রশ্ন করছে, উনি বলছেন না এটা আলোচনা হয় নাই, ওইটা আলোচনা হয় নাই। আসলে এখানে তো আলোচনা কি হয়েছে খুবই আমরা ধারণা করতে পারি। এখানে আপনার চীনের সাথে যে অর্থনৈতিক মানে তারেক রহমান সাহেবের বাজেট বাস্তবায়নের জন্য হইলেও চীনের এই মুহূর্তে আপনার চীনের সাথে ওনার সুসম্পর্ক ছাড়া কোনো উপায় নেই। এবং ওনার যারা 2-1 জন ওনাকে উপদেশ দিচ্ছেন, তারাও কিন্তু বলছে যে আপনি চীনের কোলে চলে যান, আদারওয়াইজ আপনি কোনোভাবেই টিকতে পারবেন না, কারণ টাকা ছাড়া তো টিকতে পারবেন না। এইটা মার্কিন যুক্তরাষ্ট্র সহ্য করতে পারছে না। আরেকটা বড় এজেন্ডা এখন মনে হচ্ছে আমার কাছে, আমি আসলে গুজব নিয়ে কথা বলতে চাই না বা গুজব অনুমান নিয়ে, তবে খুব সুস্পষ্ট যে এখানে ইউনূসকে প্রেসিডেন্ট করার বোধহয় প্রেশার আছে যথেষ্ট, তো সেইটা একটা ধারণা করা যায়। কিন্তু যে জায়গাটা সেটা আমি এইটা নিয়ে আপনাকে আলাদা করে এই প্রশ্নটা করতাম, যেহেতু আপনি তুলছেন, আমি ওইটার সাথে একটু সম্পর্ক যুক্ত করি। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মিডিয়া কিন্তু এই যে 2024-এর 5ই আগস্ট থেকে শুরু করে যারা একদম প্রকাশ্যে ডক্টর ইউনূসের লোক বা তার যে কোর গ্রুপের যারা ডিপ স্টেটের বাংলাদেশে যারা কোর গ্রুপের একদম সিনিয়র লেভেলের, তারা সবাই কিন্তু এখন কেউ পত্রপত্রিকায় লিখছেন, আর্টিকেল লিখছেন, কেউ বক্তব্য দিচ্ছেন, কেউ মিডিয়াতে বলা শুরু করেছেন, বিভিন্ন ভাবে ডক্টর ইউনূসকে আসলে ক্ষমতায় বসানোর জন্য, প্রেসিডেন্ট করার জন্য উঠে পড়ে লেগেছেন একই চক্র। তো আপনি এইটাই বলছিলেন যে এটার সঙ্গে এমন কোনো বিষয় হতে পারে কিনা, যে গোরের জায়গা থেকে এমন কোনো কিছু বলা হয়েছে কিনা যাতে আসলে খলিলুর রহমানের মুখের হাসি উবে গেছে, এমনটা কিছু আছে কিনা, আপনার ধারণাটা কি? খুবই স্বাভাবিক, এটা ছাড়া তো আর কোনো কারণ নাই। আপনি এই জন্য আমি বারবার আমাদের পূর্বের উদাহরণগুলা দেখা, আমি নিজেও বলেছি, এটা বুঝতে হলে আপনার উদাহরণগুলা দেখতে হবে। আমাদের এখন তো তারেক রহমান সাহেব ক্ষমতা আসার পর থেকে তো ইনকামিং আউটগোয়িং ভিজিট অলমোস্ট ডিসঅ্যাপিয়ার করে গেছে। ওনার সরকার 6 মাস হয়ে গেছে, উনি মাত্র চীনে গেলেন, মাঝখানে মালয়েশিয়া গেছেন, এটা আসলে ওনার ট্যাকটিক্যাল আর কি। মূলত উনি চীনে গেছেন, 1টা বা 2টা দেশ ভ্রমণ করেছেন। আমি একটা নিজে বক্তব্য দিয়ে দেখিয়েছিলাম যে এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম 6 মাসে 24 সালে তো উনি পুরনো গভর্নমেন্ট, নতুন করে ভিজিট করার কিছু নেই। তারেক রহমান একটা ডিফারেন্ট প্রেক্ষাপট। তখনও আমরা দেখছি যে শেখ হাসিনা কয়েকটা দেশে গেছেন, তার মধ্যে জার্মানি ছিল, থাইল্যান্ড ছিল, উনি স্পেনের সফর বাতিল করেছেন, ভারত চীন তো পাশাপাশি ছিলই, আবার বাংলাদেশে এসেছিল ভুটানের রাজা এবং কাতারের আমির প্রথম 4-5 মাসের মধ্যে। আর তারেক রহমানের এখানে অন্তত যদি আপনার অর্ধেকও পারফর্ম করতেন উনি, মানে এতটুকু ভিজিট হলো বলতে হতো যে ওনাকে প্রধানমন্ত্রী হিসাবে বিশ্ব আসলে অর্ধেক চোখে দেখে। সেটা কিছু হচ্ছে না। আপনি দেখেন এই সরকার প্রধান বিদেশেও যেতে পারছে না, বাইরেও যেতে পারছে না। আর তার মধ্যে আপনি যেটা বলছিলেন যে ডক্টর ইউনূসের যে বিষয়টা, ওরা বদিউল আলমরা কিন্তু প্রথম বোধহয় ইত্তেফাক দিয়ে শুরু করেছিল, সবাই আবার কণ্ঠ তুলেছে যে এমন কাউকে প্রেসিডেন্ট নিয়োগ করা দরকার যাতে শক্তিশালী একজন প্রেসিডেন্ট হয় আর কি। এই প্যাটার্নটা কিন্তু 2024-এর আগে যা করেছিল ইউনূসরা আপনার তার সাথে মেলে। একদিকে বদিউল আলমরা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে বিষোদ্গার করেছে, আর একদিকে দেখবেন যে যারা রাজনৈতিক ফ্রন্টে ছিল তারা বিষোদ্গার করেছে। রাজনৈতিক ফ্রন্টে জামাত, হেফাজত, বিএনপি।
এখন দেখা যাচ্ছে ওদের অভ্যন্তরীণ বন্টনে বিএনপি একটা পক্ষ হয়ে গেছে, অন্য পক্ষ জামাত এনসিপি, তারাও ইউনূসের জন্য ক্যাম্পেইন করছে, আর বদিউল আলমরাও ইউনূসের জন্য ক্যাম্পেইন করছে। সার্জিও গোর একই সময় ঢাকায় এসেছেন। সুতরাং আপনি যদি প্যাটার্নটা দেখেন যে একই চক্র কিন্তু এখন তারেক রহমানের মাথার উপর বসেছে। এখন তারেক রহমানের ডিলেমাটা আমি কিন্তু খুব সহানুভূতির সাথে বুঝি। উনি জানেন যে উনি যতটুকু মানে ক্ষমতা ভোগ করছেন এখন পর্যন্ত, এখানে যদি ইউনূস বসে যায় তাহলে আসলে ওনার হাতে আর কোনো ক্ষমতাই থাকবে না। এখন উনি কি ততটুকু ক্ষমতা দিয়ে দিবেন কিনা, এইটা কিন্তু একটা বড় ধরনের আপনার ওনার উপর বড় ধরনের কিন্তু একটা বাস্তবতা তারেক রহমানের জন্য। আর খলিল সাহেবের সমস্যাটাও কিন্তু একই রকম, যে যাই হোক উনি তো এখন তারেক রহমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী, ফলে তারেক রহমানের ইচ্ছাটাও ওনাকে কিন্তু এই যে সার্জিও গো সাহেবকে জানাতে হয়। ফলে এখন সার্জিও গো সাহেব যদি বলেন যে তুমি তো আমার লোক, খুব সবাই জানে যে আসলে ডিপ স্টেট যেটা বলা হয়, মানে মার্কিন প্রশাসনের হয়েই কিন্তু খলিল নিজেও কিন্তু মার্কিন নাগরিক, এবং কোনো বিপদ হলে সবার আগে যে লোকটা আসলে এই সিস্টেমে পাওয়া যাবে না, বিএনপির সিস্টেমে, সেটা কিন্তু এই খলিল সাহেব। কারণ তার কিন্তু আপনার পূর্ণ ঠিকানা, নাম, বাড়ি ঘর সব কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে আছে। তো এই অবস্থায় খলিল সাহেবকে যদি কোনো কড়া কথা বলা হয়, সেটা আসলে অনেক বেশি আপনার হার্শ হওয়ারই কথা। এখন ছাড়া আপনি আসলে কিভাবে খলিল সাহেবের এই জিনিসটা ব্যাখ্যা করবেন? যে জায়গা আমি আসলে বলতে গিয়েও ভুলে গেছিলাম, সেটা হলো আমরা যদি একটু আগের দিকটা দেখি, আমরা যদি দীপু মনি এবং হিলারি ক্লিন্টনের এইরকম সাংবাদিক সম্মেলন দেখি, মোমেন সাহেবের সাথে অ্যান্টনি ব্লিংকেন কিংবা আপনার মার্কিন উচ্চ পর্যায়ের একজন, উনি প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটও ছিলেন, আপনার জন ক্যারি, হ্যাঁ, বাইডেন সাহেবের ক্লাইমেট এনভয়, কিংবা আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, অত্যন্ত সেন্সিবল একজন মানুষ, ওনার সাথে কোনো এই ধরনের আপনার উচ্চ পর্যায়ের আপনি বৈঠক দেখেন, কিংবা আমাদের লাস্ট আওয়ামী লীগ সরকারের লাস্ট ফরেন মিনিস্টার ডক্টর হাসান মাহমুদ, কখনো ওনারা কোনো সাংবাদিক, আমরা তো এদেরকে গালিগালাজ করি, আসলে আমি নিজে করি, ডক্টর হাসান মাহমুদকে গালি দিয়েছি, শাহরিয়ার আলম সাহেবকে গালি দিয়েছি, মোমেন সাহেবকে গালি দিয়েছি, দীপুমণিকে গালি দিয়েছি আমি প্রকাশ্যে। কিন্তু আপনি দেখবেন এই যে আমাদের চারজন, একজন প্রতিমন্ত্রী যে অনেক দক্ষতা অর্জন করেছিলেন, উনি 2বার প্রতিমন্ত্রী ছিলেন, আর 3জন পূর্ণমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, কখনো কোনো সাংবাদিক সম্মেলন আপনার গ্রেস ছাড়া, একজন ফরেন মিনিস্টারের যে ইউজফুল মানে ইউজুয়াল আপনার মানে গ্রেস থাকা দরকার, আপনার এক ধরনের আপনার তার একটা এক ধরনের কূটনীতিক সুলভ আপনার কি বলবো যে অ্যাপিয়ারেন্স থাকা দরকার, তার বাইরে কখনো এই ব্যক্তিগুলো একবারও যান নাই। খলিল সাহেব দেখবেন যে উনি ক্যামেরার সামনে আসলেই কিন্তু একটা আহাম্মকের মতো হাসে, দুঃখিত আহাম্মক শব্দটা ব্যবহার করার জন্য, সে হলো হুমায়ুন কবির, আর একজন খলিল সাহেব উত্তেজিত হয়ে যান। আমি মনে করি যে ওনাদের কথা তো আসলে অনেক, তৌফিক ভাই একটু ডাইভার্স হয়ে যাচ্ছে, মাফ করবেন, আমার মনে হয় যে তারেক রহমান সাহেবের একমাত্র মানে ওনার কিছু মানে ভাবমূর্তি রক্ষা করার জন্য ওনার ওই জুনিয়র যে যিনি আছেন শামা ওবায়দ, যিনি ন্যাচারালি এসছেন, খলিল সাহেবের মতো পেছনের দরজা দিয়েও আসেন নাই, আবার হুমায়ুন কবিরের মতো ওইভাবে তারেক রহমানের সাথে দীর্ঘ বন্ধুত্বের মাধ্যমে আসেন নাই, রাজনীতি করে এসেছেন। উনি দেখি যে অনেকটা আপনার মোটামুটি শান্তশিষ্ট থাকতে পারেন প্রেসের সামনে, বাকিরা পাচ্ছেন না। আর খলিল সাহেবের উপর এই জিনিসটা আমি আসলে আল্লাহর গজব হিসাবে দেখি। তৌফিক ভাই দেখেন, এই লোকটা যারা ফরেন মিনিস্ট্রি বা এই লোক সম্পর্কে জানে, তারা জানে যে এই লোকটার জীবনের, ইউনূসের যেমন জীবনের স্বপ্ন ছিল আপনার অর্থবিত্ত কামাই করা, নোবেল প্রাইজ পাওয়া, চুরিদারি করা, বাটপারি করা, এই লোকটার একটাই স্বপ্ন ছিল, তো এই খলিল সাহেবের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হওয়া। এখন উনার দুর্ভাগ্য, উনি একটা আপনার পেছনের দরজা দিয়ে একটা মানে আমাদের বাংলাদেশ রাষ্ট্রের সাধারণ মানুষের সাথে প্রতারণার মধ্যে, এবং মানুষের অপছন্দ হওয়ার কথা সাধারণ মানুষ। আমাকে অনেকে বলেছে বাংলাদেশ যে এখন আমেরিকা যেভাবে আধিপত্য বিস্তার করেছে, সাধারণ মানুষ এটা পছন্দ করছে না। তাহলে দেখেন এই যে এমনকি বিএনপি সমর্থকরাও গালি দিচ্ছে। আজকে আমি ফেসবুকে দেখলাম যে খলিল যতদিন আছে তারেক রহমানের রক্ষা নাই, অর্থাৎ খলিলের উপর আসলে আল্লাহর গজব পড়েছে। এই আপনি যদি এটা দেখেন যে উনি পররাষ্ট্রমন্ত্রী হন, আপনি সহজ সরল পথে যদি হতেন, কিন্তু উনি এমনই পথে হলেন যে আসলে উনি আসলে এটা এনজয় করতে পারছেন না, নানান ধরনের চাপ। আর এসব জায়গায় একটা জিনিস কি জানেন মারুফ ভাই, আপনি যদি কারো
অনুগ্রহ নিয়ে আপনি এই ধরনের পোস্ট দখল করেন, এটা সবাই বোঝে যে ওই 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 উচ্চতর শক্তির আপনি কিন্তু দাসে পরিণত হবেন। এই দাস হওয়ার যে আপনার বিড়ম্বনা, যে টেনশন, যে প্রেশার, এইটা আসলে খলিল সাহেবের মাথার উপর ভর করেছে, যার কারণে আমরা তাকে এই 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 আপনার উত্তেজিত অবস্থায় দেখতে পাচ্ছি বারবার। এমনকি চীন সফরের পর তারা যে সাংবাদিক সম্মেলন করেছিলেন সেখানেও কিন্তু আমরা একই জিনিস দেখেছি। তো এখন আমি একটু শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে কি মনে হয় যে এই যে সার্জিও গোরের সফরটা, এই সফরটা অনেকেই বলার চেষ্টা করছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, এমনকি দু একজনের সাথে দেশেও আমি যখন কথা বলেছি যারা এই সরকারের সঙ্গে আছেন, এমনও দু একজনের সাথে কথা হয়েছে, তাদের সবার মধ্যে একটা কেমন একটা প্রতিক্রিয়া হচ্ছে যে এই সার্জিও গোরের সফরের মধ্য দিয়ে বিএনপি বা তারেক রহমান সরকারের ভবিষ্যতের কিছু আলামত তারা আগামী কয়েকদিনের মধ্যে দেখতে পেতে পারেন। অর্থাৎ এমন একটা বাক্য বলেছে, সেটা হচ্ছে যে এই আগস্ট সেপ্টেম্বরের মধ্যেই তারেক রহমান সরকারের ভবিষ্যৎটা বোঝা যাবে। আপনি কি মনে করছেন? আমি মনে করি এটার মধ্যে আপনার ভিত্তি আছে। তারেক রহমান সরকারের আসলে ভবিষ্যৎ আমি সার্জিও গোরের ভিজিট ছাড়াই বুঝতে পারি। আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন, সার্জিও গোরের আগের দিকে আমরা যদি তাকাই, বাংলাদেশের যে ইকোনমিক যে আপনার কি বলবো ডাউন টার্ন যেটা হয়ে গেছে ইউনূসের মাধ্যমে, জঙ্গিদের মাধ্যমে, আপনি জানেন যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 6.5% জিডিপি টার্গেট করে একটা অবাস্তব বাজেট করেছেন। বাজেটটা খুব সুন্দর ছিল, এটা আমি প্রশংসা করেছি, কিন্তু উনি প্রায় আপনার ওনার রাজস্ব আয়ের যে অবাস্তব লক্ষ্যমাত্রা উনি গ্রহণ করেছেন এবং যে ঘাটতি দেখিয়েছেন, এইটা যদি আমরা মিলে তার অন্তত 4 থেকে 5 বিলিয়ন ডলার দরকার বিদেশিদের কাছ থেকে, শুধু এই বাজেটটা আপনার কোনো রকম বাস্তবায়ন করার জন্য। সেই টাকা শুনি যে 2 বিলিয়ন সেখান থেকে বিভিন্ন ব্যাংক, আন্তর্জাতিক সংস্থা থেকে হয়েছে, বাকি কিন্তু হয় নাই। আরেকটা জিনিস লক্ষ্য করুন, 6.5% জিডিপি প্রবৃদ্ধি টার্গেট করেছেন, আর তার সরকারের আমলেই এই লাস্ট কোয়ার্টারে 2025-26 অর্থ বছরে মার্চ, এপ্রিল, মে, জুন এই স্ট্যাটিস্টিক্সটা বের হয়ে গেছে যে 2.2% জিডিপি গ্রোথ হয়েছে। 2.2% মানে বুঝতে পারছেন যে অলমোস্ট জনসংখ্যার যে গ্রোথ তাকে আপনার তার সমান হয়ে যাচ্ছে। এইটা বাংলাদেশের নিশ্চিতভাবে আপনার দুর্ভিক্ষের দিকে নিয়ে যাচ্ছে। এইটা তো ওই তারেক রহমানের তো আমি জানি না, উনি ওই যে বাচ্চাদের সাথে বসেন প্রায়, ওগুলা দিয়ে কিন্তু তার পিআর টিম তাকে রক্ষা করছে, বাচ্চাদের সাথে ছবি তোলেন। উনি শুরু থেকে আমরা দেখছি যে উনি একটু চলাফেরায় মানুষকে দেখাচ্ছেন যে জনগণের প্রধানমন্ত্রী, কিন্তু তার যে এই যে সমূহ বিপদ, বাংলাদেশের মানুষ, আমি আগেও বলেছি তৌফিক ভাই, মানুষ আসলে অনেকটা জঙ্গিকৃত হয়ে গেছে, অর্থাৎ জঙ্গিদের প্রেমে, লোভে, প্রলোভনে পড়ে গেছে, কিন্তু তারা ক্ষুধাটা সহ্য করবে না। এই ক্ষুধা কিন্তু আমরা যেটা বলেছিলাম 1 বছর আগে তৌফিক ভাই, যত দ্রুত আসবে তার চেয়ে দ্রুত কিন্তু এগিয়ে আসছে তারেক রহমানের দিকে। তার সাথে জড়িত হয়ে গেছে আপনার ওনার এই আন্তর্জাতিক সম্পর্কগুলো ম্যানেজ করতে না পারে, ম্যানেজ করতে পারারও কথা না। আপনি যখন 2024-এ আপনি যখন জঙ্গি উত্থানের যে কোয়ালিশন হয়েছে সেটার একটা বৃহত্তর আপনি মেম্বার হয়ে গেছেন, সেটাতে তো আর লুকোচাপা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টই রাখেন নাই যে $29 মিলিয়ন দেয়া হয়েছে বাংলাদেশকে, বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ চেঞ্জ করার জন্য, যার অর্থ দাঁড়ায় যে শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়ার জন্য। এই কথাটা যদি ডোনাল্ড ট্রাম্প সাহেব বলেন, এটাকে আমি বুঝি না আমাদের ভাষ্যকাররা, আমি তো মনেই করি না বাংলাদেশে কোনো মিডিয়া আছে, অন্তত সোশ্যাল মিডিয়াতে যারা কথা বলে ইউটিউবে, তারা কেন এটা প্রকাশ্যে বলে না বারবার যে ডোনাল্ড ট্রাম্প সাহেবই তো সাক্ষ্য দিয়েছেন যে এটা প্রতারণার মাধ্যমে শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়া হয়েছিল। তো সেখানে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকান সরকার যা যা প্রত্যাশা করে সেটার আন্ডারে তারেক রহমান সরকার চলে গেছেন। পরবর্তীতে তারা বাণিজ্য চুক্তি দিয়ে ধরে ফেলেছে। এখন চীনের সাথে উনি সম্পর্কটা কিভাবে করবেন? আর চীনও হাত বন্ধ করে বসে আছে যে আগে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অন্তত শেখ হাসিনা। এখানে আরেকটা জিনিস, এই কথাগুলো তো বুঝতে পেরেছেন, আসলে আপনার শ্রোতাও বুঝতে পারছে যে আমি আর 2 মিনিট বললে কি বলবো, সেজন্য আমি সংক্ষেপে যেটা বলতে চাই, যত দিন যাচ্ছে তত কিন্তু আমরা ওই জায়গাটায় ফিরে যাচ্ছি যে শেখ হাসিনা সরকারের ফরেন পলিসি বলুন কিংবা ওনার কৌশল বলুন, ওনার ফরেন পলিসি কন্ডাক্ট বলুন, এইটা তখন আমাদের কাছে যতটা না ভালো মনে হয়েছিল,
বা আমরা অনেকে গালমন্দও করেছি যে আমেরিকানদের সাথে সম্পর্ক এত খারাপ হলো, কিন্তু এখন দেখা যাচ্ছে তারেক রহমান সাহেবের 6 মাসের মধ্যে হাবুডুবু খাওয়া দেখে স্পষ্ট হয়ে গেছে যে এটা কত প্রজ্ঞাবান একটা ফরেন পলিসি কন্ডাক্ট করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের দুর্ভাগ্য যে বাংলাদেশের মানুষ জঙ্গিদের ফাঁদে পড়ে একটা দেশপ্রেমিক প্রধানমন্ত্রী, একটা সাহসী প্রধানমন্ত্রী, একটা স্টেটসম্যানের পেছনে এই জঙ্গি উত্থান ঘটিয়ে দিল। আর তারা এখন যা পেয়েছে, সেই বিএনপি সরকার বলুন, তারেক রহমান সরকার বলুন, ইনাদের তো আসলে আমি বারবার বলেছি আসলে ঐতিহাসিকভাবে সভ্যতার কোনো শক্তি নাই এমনিতে। আর সাধারণ আপনার যে কূটনীতি করার যে সামর্থ্য, সেটাও এদের নাই। কারণ ফরেন মিনিস্টারের নাই, আপনি উপদেষ্টা নিয়েছেন, সে একটা ভালো, তারপরে প্রতিমন্ত্রী আমি বলছি ভালো, কিন্তু উনি তো শিখবেন, আরো 5 বছর লাগবে শিখতে, দ্বিতীয় মেয়াদে যদি আপনি দেন উনি কিছু করতে পারবেন। তার মধ্যে আপনার অনেকগুলা শর্তের অধীনে উনি ধরা পড়ে আছেন। এই অবস্থায় যখন কেউ বলে যে আগামী মানে 2-1 মাসের মধ্যেই অনেক কিছু বোঝা যাবে, সেখানে তো আপনি কাউকে আসলে দায়ী করতে পারেন না, পরিস্থিতি তো অত্যন্ত ক্লিয়ার। অনেক